সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? শুরু করতে যাচ্ছি আজকের একটি নতুন ভিডিও, যেখানে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব এর একটি সৃজনশীল প্রশ্ন। গত 3টে ভিডিওতে আমরা বস্তুর এই অধ্যায়ের যত অধ্যায়ভিত্তিক প্রবলেমগুলো ছিল সেগুলো আলোচনা করেছি। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকার কথা না, যদি থাকে অবশ্যই জানাবে। আজকে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন 1, অনুশীলনী সৃজনশীল প্রশ্ন 1। চলো শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন 1-এ যেটা আছে, দেখো, আমরা আগে উদ্দীপকটা পড়ি। দুইটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব 30 মিটার। খুঁটি দুইটির সাথে 30.001 মিটার দৈর্ঘ্যের তামার তার যেদিন সংযোগ দেওয়া হয় ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30 সেন্টিমিটার। তামার দৈর্ঘ্য প্রসারণ সহক দেওয়া আছে। শীতকালে যেদিন বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হলো সেদিন তারটি ছিঁড়ে গেল। আমাদের উদ্দীপক দেওয়া আছে এটা। ক নম্বর প্রশ্ন আছে পানির ত্রৈধবিন্দু সংজ্ঞা দাও। পানির ত্রৈধবিন্দুর সংজ্ঞা দাও। পানির ত্রৈধবিন্দু কি? খ নম্বরে আছে দুইটি বস্তুর তাপ সমান হলেও তাপমাত্রা ভিন্ন হতে পারে, ব্যাখ্যা করো। গ নম্বর আছে বায়ুর তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো এবং তারটি ছিঁড়ে যাওয়ার কারণ যুক্তিসহ ব্যাখ্যা করো। একটা একটা করে আমরা আলোচনা করি। প্রথমে আছে পানির ত্রৈধবিন্দুর সংজ্ঞা দাও। পানির ত্রৈধবিন্দু, ত্রৈধ মানে 3, ত্রৈধ মানে হচ্ছে 3। তাহলে পানির ত্রৈধবিন্দু মানে পানির 3টা বিন্দু এরকমের কিছুটা এরকমের, যে পানির ত্রৈধবিন্দু মানে পানির 3টা বিন্দু। এখন এই 3টা বিন্দুতে পানির যে অবস্থাটা সেইটা প্রকাশ পেয়েছে। তাহলে যে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে পানি 3টি অবস্থায় থাকতে পারে, যে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে পানি 3টি অবস্থায় থাকে, যেমন কঠিন, তরল এবং গ্যাসীয়। পানির কঠিন অবস্থা কি? বরফ। তরল হচ্ছে পানি নিচে, আর গ্যাসীয় হচ্ছে বাষ্প। তাহলে যে তাপমাত্রায় পানি কঠিন, তরল, যে তাপমাত্রা এবং চাপে পানি কঠিন, তরল এবং গ্যাসীয় রূপে অবস্থান করে তাকে পানির ত্রৈধবিন্দু বলে। তাহলে যে তাপমাত্রা এবং চাপে এটা 3টি অবস্থাতেই থাকতে পারবে, সেটা হচ্ছে পানির ত্রৈধবিন্দু। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। এটা হচ্ছে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা। এরপরে দেখো বলছে দুইটি বস্তুর তাপ সমান হলেও তাপমাত্রা ভিন্ন হতে পারে। আচ্ছা, এই জিনিসটা বোঝার জন্য আমরা 1 নম্বর ভিডিওতে আমরা এটা আলোচনা করছি, চাইলে দেখে আসতে পারো। তারপর এখানে বুঝিয়ে দিচ্ছি, দেখো। তাহলে তাপ সমান হলেও তাপমাত্রা ভিন্ন হতে পারে। দুইটা আলাদা আলাদা বস্তুরকে যদি একই তাপ দেই, তাহলে তাপ সমান, একই তাপ দিলেও তাদের তাপমাত্রা ভিন্ন হতে পারে। কীভাবে ভিন্ন হতে পারে? দেখো, যেমন দুইটা বস্তুর তাপ সমান হলেও তাপমাত্রা ভিন্ন হতে পারে। সাধারণত এটা নির্ভর করে বস্তুর ভর এবং বস্তুর প্রকৃতির উপর। অর্থাৎ বস্তুটা কত বড় বা কত ছোট তার উপর নির্ভর করে, এবং বস্তুটা কী প্রকৃতির। আলাদা আলাদা প্রকৃতির হলে আলাদা আলাদা রকমের তাপমাত্রা তারা অ্যাবজর্ব করবে। আচ্ছা, সাধারণত এটি নির্ভর করে বস্তুর ভর এবং বস্তুর প্রকৃতির উপর। একটি বড় লোহার টুকরা ও একটি ছোট লোহার টুকরা একই পরিমাণ তাপ দিয়ে উষ্ণ করলে, একই পরিমাণ তাপ, মনে করো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে আমি উত্তপ্ত করতে আছি, একই পরিমাণ তাপ দিয়ে উষ্ণ করলে বড় এর তুলনায় ছোট লোহার টুকরা বেশি তাপমাত্রা আছে বলে মনে হয়। তাহলে মনে করো যে একটা 10 কেজি লোহাকে আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে গরম করতেছি, অনেকক্ষণ ধরে গরম করতেছি, কিন্তু গরম হইতেছে না। অন্যদিকে ছোট একটা লোহার টুকরাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে গরম করতেছি, একটুর ভিতরে সে গরম হয়ে লাল হয়ে গেল। তাহলে কি তাপমাত্রা কার বেশি অনুভব হবে? বড় বস্তুর না ছোট বস্তুর? অবশ্যই ছোট বস্তুর তাপমাত্রা বেশি অনুভব হবে। তাই বলা যায় কি, যে কোনো বস্তুর তাপমাত্রা, এটা তাপ যদি একই হয় তাপমাত্রা ভিন্ন হতে পারে। এটা কিসের উপর? এটা বস্তুর ভরের উপর নির্ভর করে, বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে। যেমন মনে করো যে একটা লোহার বস্তু, একটা লোহা আর একটা তামা, একই তাপমাত্রায় আমি উত্তপ্ত করছি। একই তাপমাত্রা উত্তপ্ত কইরা যদি তুমি পাশাপাশি রাখো বস্তু দুইটাকে, বা যদি তুমি থার্মোমিটার দিয়া তাপমাত্রা মাপো, তাহলে দেখবা কি, যে লোহার তুলনায় তামা খুব দ্রুত মানে তাপ গ্রহণ করছে, এবং লোহার তুলনায় তামাটা বেশি উত্তপ্ত মনে হয়।
ঠিক আছে, অর্থাৎ একই পরিমাণ তাপ দিলেও তাদের তাপমাত্রা ভিন্ন হতে পারে। তাহলে আমরা এটা দেখলাম কি সাধারণত এটি নির্ভর করে কিসের উপর, বস্তুর ভর এবং বস্তুর প্রকৃতির উপর। একটি বড় লোহার টুকরা এবং একটি ছোট লোহার টুকরা একই পরিমাণ তাপ দিয়ে উষ্ণ করলে বড় তুলনায় ছোট লোহার টুকরা বেশি তাপমাত্রায় আছে বলে মনে হবে, অর্থাৎ তাপ সমান হওয়া সত্ত্বেও তাপমাত্রা ভিন্ন হতে পারে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বায়ুর তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। এখন বায়ুর তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে হলে গ নম্বর আছে কি বায়ুর তাপমাত্রাকে আমার ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে বলছে। এখন বায়ুর তাপমাত্রাটা দেওয়া আছে কি, দেখো এখানে বায়ুর তাপমাত্রা বলছে ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বায়ুর তাপমাত্রা কত আছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে সেলসিয়াসে আছে, সেলসিয়াস থেকে ফারেনহাইট করতে হবে। তো সেলসিয়াস থেকে ফারেনহাইট করার আমার সূত্র হচ্ছে T/F সমান TF মাইনাস 32/9। এটা তো আমার সূত্র অনেকে এটাই সূত্র Tc/5 সমান TF মাইনাস 32/9, এটা হচ্ছে আমার সূত্র। এখন এটা দিয়ে কীভাবে করবো, অথবা এরকমও লিখতে পারো যে TC সমান 5/9 TF মাইনাস 32, একই সূত্র। একই সূত্র, ঠিক আছে। এটা দিয়ে এই সূত্রটা দিয়ে করতে পারো, এই সূত্রটা দিয়ে করতে পারো। আচ্ছা, তাহলে আমার যেগুলো দেয়া আছে সেগুলো আমরা করি যে উদ্দীপকে ওই দিনে বায়ুর তাপমাত্রা কত, বায়ুর তাপমাত্রা TC সমান 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা দেওয়া 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? আর কিছুই আমার লাগবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের TF বের করতে হবে। ধরি বায়ুর তাপমাত্রা ফারেনহাইটে স্কেলে TF। তাহলে কি আমরা জানি TC সমান 5/9 TF মাইনাস 32, এটা আমরা জানি, তাই না? বা এটাকে একটু ক্যালকুলেট করতে হবে। আমার যেহেতু TF বের করতে হবে, তাহলে আমরা জানি TC, তাই না? তাহলে এটা কীভাবে করবো, এটা করার জন্য কী করতে হবে, দেখো এটা বেশি গুণ আছে, এটার সাথে কি এটা ভাগ হয়ে যাবে, এরকম হয়ে যাবে না? তাহলে লেখা যায় কি TF মাইনাস 32 সমান TF মাইনাস 32 সমান 9/5 ইন্টু TC। উল্টে গেল, তাই না? এটার সাথে উল্টে গেল, আর কিছু না। অথবা আর গুণন করতে পারো বা কিছু এরকম, ঠিক আছে। বা TF সমান 9/5 ইন্টু TC প্লাস 32। এখন এখানে মান বসাবো 9/5 ইন্টু TCর মান কত, TCর মান তো আমার 30 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি। তাহলে 5 ছক 30, 6 9 কত 54, এটা কাটলে 5 ছক 30, 6 9 54। এখানে করে দেখি, এখানে করলে আসবে কত, 5 ছক 30, 6 9 54। তাহলে 54 প্লাস 32, তাহলে কত আসতেছে, 4 2 6, 5 আর 3 8, 86 ডিগ্রি ফারেনহাইট। 86 ডিগ্রি ফারেনহাইট, তাই তো? এখন এটা বেরোলো। তাহলে বলছে বায়ুর তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করে। তাহলে বায়ুর তাপমাত্রা এই একটা যেটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমরা ফারেনহাইট স্কেলে প্রকাশ করে ফেললাম। আবার একটা বলছে যে যেদিন বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি ছিল সেই দিন তারটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা। আবার একটা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে আমরা প্রকাশ করি, এটাকে করতে হবে। আবার শীতকালে
শীতকালে বায়ুর তাপ টিসি প্রাইম দিয়ে রেখে টিসি প্রাইম সমান 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা একেবারে ক্যালকুলেট করছি না যেখানে এটা, এই যে টিএফ সমান 9/5 ইন্টু টিসি প্লাস 32, এইটা লিখে দেবো, তাই না? আমরা জানি তাহলে শীতকালে ফারেনহাইট স্কেলের মানটা লিখে নিই। ফারেনহাইট স্কেলে মান সমান টিএফ প্রাইম, ঠিক আছে? তাহলে আমরা জানি কি, আমরা জানি টিসি সমান 5/9 টিএফ মাইনাস 32, এটাকে একবারে লিখে দিই। টিএফ সমান 9/5 ইন্টু টিসি প্লাস 32, এটা আমরা ক্যালকুলেট করে পেয়েছি, তাই না? তাহলে এটাকে লিখে দিচ্ছি। এখন এখানে 9/5 ইন্টু টিসির মান কত? 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 4 ডিগ্রি যোগ 32, এটা ক্যালকুলেশন করলে কি আসবে? 4 নং কত? 36, 5 দিয়ে ভাগ করো। এটা একবারে ক্যালকুলেটারে উঠে চাপ দাও। ক্যালকুলেটারে চাপ দিলে কি কত হবে? ক্যালকুলেটারে চাপ দিলে 39.2 ডিগ্রি ফারেনহাইট, এটা আসবে 39.2 ডিগ্রি ফারেনহাইট। তাহলে লিখবো কি? সুতরাং বায়ুর তাপমাত্রা ফারেনহাইট স্কেলে বায়ুর তাপমাত্রা ফারেনহাইট স্কেলে ওই দিন কত ছিল? ওই দিন কত ছিল? 86 ডিগ্রি ফারেনহাইট, 86 ডিগ্রি ফারেনহাইট। এবং শীতকালে কত? 39.2 ডিগ্রি ফারেনহাইট। বুঝতে পেরেছ? তাহলে আমাদের দুইটা দেওয়া আছে, এটা ওই দিনের বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা দেওয়া আছে কি শীতকালে বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড। একই সূত্র আমার ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট নেওয়ার জন্য টিসি সমান 5/9 টিএফ মাইনাস 32, এই সূত্র দিয়ে করে দেবো। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তারপরে ঘ নম্বরে কি আছে? ঘ নম্বরে বলছে কি তোমার তারটি ছিঁড়ে যাবার কারণ যুক্তি সহ ব্যাখ্যা করো। এখন এখানে একটা তার লাগানো হয়েছিল, যেটা যেদিন লাগানো হয়েছিল সেদিন বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর যেদিন তারটা ছিঁড়ে গেল সেই দিন বায়ুর তাপমাত্রা হয়ে গেল কত? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এটা হচ্ছে যে তোমার যেটা করতে হবে, এখানে তোমার দৈর্ঘ্যের একটা চেঞ্জ আসছে, এই যে তারের দৈর্ঘ্যের একটা চেঞ্জ আসছে। শীতকালে সাধারণত তার সংকুচিত হয়ে যায়। ঠিক আছে? আমরা জানি যে তাপ অপসারণ করলে কোনো পদার্থ সংকুচিত হয়ে যায়, আর তাপ দিলে কোনো পদার্থ প্রসারণ ঘটে। এখন যেহেতু প্রথমে তাপমাত্রা 30 ডিগ্রি, এরপর তাপ কি কমায় নেওয়া হয়েছে, তাহলে তাপ কমাইলে কি হয়? সেটা হচ্ছে যে তোমার সংকোচন ঘটে, পদার্থের সংকোচন ঘটে। তাহলে সংকোচন ঘটলে কি হবে? পদার্থটা জায়গা কমে যাবে। তাহলে খুঁটি যেহেতু এক জায়গায় ফিক্সড, তার ছোট হয়ে গেছে, তাহলে কি তার টান হয়ে যাবে এবং এক পর্যায়ে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য যদি গ্রীষ্মকালে তার লাগানো হয় তাহলে কি হয়? একটু ঢিলা দিয়ে লাগানো হয়। সাধারণত তারগুলো লাগানো হয় শীতকালে লাগালে হয় কি যে সেগুলো ছিঁড়ে না। শীতকালে একটু যদি ঢিল দিয়ে লাগায় তাহলে তার ছিঁড়ে না, তাহলে মানে ছেঁড়ার সম্ভাবনা কম। আর গরমে লাগাইলে কী করতে হবে? অনেকখানি তার ঢিলা দিয়ে তারপরে লাগাতে হবে। এখন খেয়াল করো, তাহলে আমার এখানে দেখো, এখানে আছে কি দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, আর তারের একটা আদি দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তারের পরবর্তী দৈর্ঘ্য বের করতে হবে। তারের পরবর্তী দৈর্ঘ্য যদি 30 মিটারের কম হয়, অর্থাৎ খুঁটির মধ্যবর্তী দূরত্বের যদি কম হয়, তাহলে কি তারটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো আদি দৈর্ঘ্য এলন সমান এটা দেওয়া আছে, হ্যাঁ,
আর এটা দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, এটা দেওয়া আছে আলফার মান, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা। আর এইটা হচ্ছে টি1 আর এটা হচ্ছে টি2, ঠিক আছে, টি1 আর টি2। তাহলে তাপমাত্রার পার্থক্য বের করে নিতে হবে। হ্যাঁ, আমাদের সূত্র কি? আচ্ছা, এখানে আমরা করি এরকম করি, এখানে দেওয়া আছে এলন সমান কত? 30.001 মিটার। তারপরে টি1 কি? তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা টি1, বায়ুর তাপমাত্রা কত ছিল? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আর টি2 কত দেওয়া আছে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। টি2 দেওয়া আছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, তাহলে এখানে যে তাপমাত্রা পরিবর্তন কত? তোমার তাপমাত্রা পরিবর্তনটা যদি তুমি এখান থেকে বের করে নিতে চাও, বের করে নিতে পারো, ঠিক আছে। আমরা পরে বের করবো, ঠিক আছে, তাপমাত্রা পরিবর্তনটা পরে বের করে নেব। আচ্ছা দেখো, এরপরে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান দেওয়া আছে কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান দেওয়া আছে 16.7 × 10⁻⁶। 16.7 × 10⁻⁶ কেলভিন ইনভার্স, এটা দেওয়া আছে। তাহলে L2 সমান ওয়াট? দেখবা, আমরা জানি কি? আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান L2 - L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 - T1, এটা তাই তো? তাহলে এখান থেকে এ কিসের মান বের করবো? L2-র মান বের করতে হবে। এখান থেকে L2-র মান বের করতে হবে। তাহলে L2-র মান কীভাবে বের করবো? দেখো, বা এটা লেখা যায় কি? L2 সমান আলফা L1 ইন্টু T2 - T1 প্লাস L1, এভাবে লেখা যায়। তাহলে আলফার মান কত? আলফার মান হচ্ছে 16.7 ইন্টু 10⁻⁶ ইন্টু L1-এর মান কত? 30.001 মিটার। তারপর আজকে T2 - T1 4 - 30 প্লাস L1-এর মান কত? L1-এর মান হচ্ছে 30.001। তাহলে এটা একেবারে ক্যালকুলেটরে উঠে চাপ দাও। ক্যালকুলেটরে চাপ দিলে তোমার কত বেরোবে? ক্যালকুলেটরে চাপ দিলে বেরোবে এখানে বেরোবে 29.988 মিটার। এটা হচ্ছে L2-র মান, ঠিক আছে। তাহলে আমার তারটি কি সংকুচিত হয়ে গেছে, দেখো তারটার মান কমে গেছে না? তারটার মান মানে দৈর্ঘ্য কিন্তু কমে গেছে, L2-র মান কিন্তু কমে গেছে। L1-এ ছিল কত? 30.001 মিটার। L2 থেকে এই মানটা অনেক কমে গেছে না? 30-এর চেয়ে কমে গেছে। দেখো, তাহলে লিখবা যে দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব 30। এখন দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব আছে 30। আমি যদি 29 মিটারের তার দিয়ে এটাকে যুক্ত করতে চাই, বা এটা যদি দূরত্ব 29 মিটার হয়ে যায়, তাহলে কি টান হয়ে যাবে এবং এক পর্যায়ে কি এটা ছিঁড়ে যাবে, মাঝখান থেকে ছিঁড়ে যাবে। তাহলে সেই জন্য তারটা ছিঁড়ে গেছে। তাহলে এখানে লিখবো কি? খুঁটি দুটির মধ্যবর্তী দূরত্ব 30 মিটার, কিন্তু শীতকালে তারের দৈর্ঘ্য সংকুচিত
চিত হয়ে 29.988 মিটারে পরিণত হয়। 988 মিটারে পরিণত হয়। তাই তারের দৈর্ঘ্য কম হওয়ায় তারটি ছিঁড়ে গেছে। জায়গার তুলনায় আমার তারের দৈর্ঘ্যটা কম হয়, তারটি ছিঁড়ে গেছে। দেখো যে দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া ছিল 30 মিটার। এই যে এখানে দুইটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব 30 মিটার দেওয়া ছিল, কিন্তু আমরা এখানে অঙ্ক করে পেলাম কি, যে দৈর্ঘ্য প্রসারণ সহগ দিয়ে আমরা অঙ্ক করে যেটা পেলাম যে পরবর্তী যে দৈর্ঘ্য L2, L1 হচ্ছে প্রথম দৈর্ঘ্য, L2 হচ্ছে পরবর্তী দৈর্ঘ্য পেলাম কত, 29.988 মিটার, যেটা হচ্ছে খুঁটির মধ্যবর্তী দূরত্বের তুলনায় কম, যার কারণে আমার তারটি ছিঁড়ে গেছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা সৃজনশীল 2 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেল, এবং কোনো সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। ধন্যবাদ।